আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স 10 বছর। ন্যান্সির বয়স ছিল 5 বছর আর তের বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট দেখে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টু শব্দটি করেনি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য না, কালে একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপর আবার ওই মহিলাকে বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন তের জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফিরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্য আব্বা রাগ করে বাড়িতে আসেননি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কার সাথে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরো একটি কথা বলেছিল, তা হলো যেই মাইয়ের রূপ বেশি হয় সেই পোলা পয়দা করতে পারে না কোনোদিন। এই কথা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছু বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। তেকে কোলে রাখতো ন্যান্সি, আর আমি স্কুল থেকে ফিরে এসে তেকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর ন্যান্সির থেকেও তে বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তে ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গিয়েছে। সেই ভয়ে তেকে কোলে নিতাম না, যদি ব্যথা পাই। কিন্তু ন্যান্সি ছোট থেকে কোলে নেওয়ার জন্য সবসময় আঁকুপাকু করতো। তেকে কোলে নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখতো, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। তে যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ ভালো লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু ন্যান্সি আর তে তো বোঝে না, ছোট তো ওরা। দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। তেকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম তেকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না তে, তার আগে ডাক পড়ল লিসা বেগমের। সাথে সাথে বিষাদের ছোঁয়া নেমে এলো তের মুখে। সবে মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তে ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে। চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ছেলে চেয়ারটা কঞ্চিত দূরে সরে দিল। সিমেন্টের মোলান্টে আবরিত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা লিসা বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। তে বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? লিসা ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটস কেন? আস্তে হাঁটতে পারস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালে পছন্দ নয় তের। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞান সহিত কথা বলবেই। তে দাদির প্রশ্নের উত্তর না দিয়েই বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। লিসা হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখান পান দে। আগের নয় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। তে কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনের আঙুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। তে এগিয়ে গেল দাদির কাছে, তীর্যক দৃষ্টিতে তাকালো দাদির দিকে। গায়ের রং চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝরে গিয়েছে, বয়স হয়েছে তো। তে হুট করেই বলে উঠল, যেই মাইয়ের রূপ বেশি সেই পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? তের কথা শুনে চমকে তাকালো লিসা বেগম। এই কথা তে শুনলো কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে তে আবার বলে, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা পয়দা করছো, কিন্তু একটারে তো মানুষ করতে পারো নাই, 2টাই অমানুষ পয়দা করছো, বুড়ি কোহানকার। আমার আম্মা জান 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলা 2টাই বিয়ে করছে, আর এক পোলার বিয়ার খবর নাই, পরের মাইয়া দেখা দেখা দিন পার করে। কথাগুলো বলেতে এক দণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল।
লিসা বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতির উপর ক্ষিপ্ত হলেন লিসা। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের। মুখের বুলিতে সবসময় তেজ মিষ্টিতে থাকে, যা ওনার আর দুই নাতনিদের মধ্যে কোনোক্ষণেই দেখেননি। তে এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই কিছু না ভেবেই পান খাওয়ায় মনোযোগ দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতে আবার ডাক পড়ল। এবারে ডাকটা দিয়েছেন তের মা জিন বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো তেকে। আইয়াপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাট ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামি ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন থেকে, কিন্তু সময়ের অভাবে তে আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল জিন। তে দৌড় লাগালো। পরনের ঘাগড়াটা দু হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসে ডাকছিলেন জিন। তে ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজন মিলে। জিন তেকে খেয়াল করেনি। তিনি চিংড়ি হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। তে দুপা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা চান, আপনি অসুখ নিয়ে কাম করতে আসেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে তে গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আমার অসুখ? তারপরেও আমার কামে ডাকে কোন সাহসে? আমার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা দিব না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম তে, কিন্তু সে শোনে নাই। তে আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না, যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই জিন কষিয়ে চড় মারেন তের গালে। এতে তে কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টে চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে জিন বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। তে মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করে এসে বলে, ছোট আম্মা কিন্তু আম্মা না। জিন ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দেয়, বলল, থাক আপা, তেরে কিছু বললেন না, ছোট মানুষ। এরপর তের দিকে তাকিয়ে বলল, তে তুমি যে হপরে নিয়ে শাপলা ভিড়ে যাও, ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি কতগুলো শাপলা নিয়ে আইসো। চিংড়ি দিয়ে রান্না হইব, আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় ভাঁজ পড়ল তের। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থেকে? পর মুহূর্তে কিছু ভেবে তের মুখে হাসি ফুটে উঠল। ন্যান্সি আপা আইব? জিন দিলেন এক ধমক, এত কথা কস কেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ডাইকা যাবে, কেউ যেন না দেখে। নৌকার সাইডের মধ্যে থেকে বাইর হবি না। যে আপনি নিয়ে এখন যা। তোর বাপে আর তার লোকজন থাকলে তোরা পাঠাইতাম না, এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল জিনের মুখে, কিন্তু তে বেজায় খুশি। আজকে অনেক দিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওনা দিয়ে নিজের মুখটা ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল তে। লিসা আয়েস করে বসে বসে সুপারি কাটছে। তে হাঁক ছাড়লো। সুপারি কাটা রেখে তের দিকে তাকালেন তিনি। তেকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে তে ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? তে ভেঙচি কেটে বলল, তা দিয়ে তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থেকে যদি আমার সোয়ামে ডাকতে, তাইলে ভুলে যাইয়া না কিন্তু, দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমার কবর দিয়ে জায়গা পাম কই? তে খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো লিসার। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শে পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পড়বে, ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু তে স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন, আজকে জিনকে বলে এর একটা ব্যবস্থা করবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষে এ গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরনগরে নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা। স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কণার রূপবত্তা তো
কুকুরের মধুর কণ্ঠ, সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামের সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশ বন্যা। ঠিক এরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1998 সালে, আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? নৌকার ছয়ের ভিতরে বসে আছে তে, দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের করা হুকুম। আর জেহব নৌকা বইছে। তে ছয়ের ভিতর থেকেই চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জেহব, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বইটা হাতে নিয়ে নৌকা ঘুরাতে ঘুরাতে জেহব জবাব দিল, শহর থেকে ডাক্তার আইব আপা, বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে। হেরে লাইগা আব্বা শহর থেকে ডাক্তার আনতাছে, তারাই আইব। তোরে কইছে কেডা? জেহব অকপট স্বীকার করে বলে, বড় আম্মাই কইছে। তে আর জবাব দিল না। শাপলা বিলের নৌকা আসতেই তের মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভরে টই টম্বর। কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘরের মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে তের। আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। তের ইচ্ছায় রয়ে গেল জেহেবের কথায়, আপা আমাকে আরেকখান নৌকা আইতাছে এইদিকে। কৌতূহল হয়ে পড়ে তে প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেডা দেখতো? জেহব দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফা কাকা আর দেলোর কাকা আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল তের। এটা নিশ্চয় ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। তের আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাইছে, কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি? কোথায় কোথায় কসম দিয়ে তেকে চুপ করিয়ে দেয় তিনি। তে জড়সড় হয়ে বসে রইল ছইয়ের তোলে। সুগা মাঝি দাঁড় বাইছে, সাথে আরো 2 জন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না, 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করে কেউ ডেকে উঠল, ও সুগা মাঝি, কই যাও, একটুখানি দাঁড়াও তো। সুগা বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে জিমিন বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ি, আঁচল কোমরে গুঁজে দিয়ে শুধালো, ওইদিকে কই যাও? সুগা নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে জিমিন, ডাক্তার আনছি শহর থেকে, হেগর দিতে যাইতেছি। জিমিন উকি দিল নৌকার ছয়ের ভিতর, তারপর বলল, ওই দিক দিয়ে যাইও না মাছি, সকালে দিয়ে আমারে খবর দিল তে আজ শাপলা বিলে আইছে, ওর লগে 2 খাটাইছ আইছে, গেলে ভালো হইব না। সুগার মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি, তে আহার সময় পাইল না? অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়ব, আমাকে তো জলদি যাইতে হবে, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সুগা আবার বলে উঠল, তুই লগে আয় জিমিন, তাইলে আমাকে কিছু কইবে না। তুই তেরে কইলে তে শুনবো।